আসসালামু আলাইকুম। মেহনাজ হোসেন মিম আদর্শ সরকারি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগতম। আশা করছি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ক্লাস নিয়ে। যারা গত ক্লাসে উপস্থিত হয়েছিলে তারা ইতিমধ্যেই ব্যবসায় কি, বাণিজ্য কি, শিল্প কি, প্রত্যক্ষ সেবা কি, এগুলো সম্পর্কে সম্যক ধারণা নিয়েছ। আজকে আমি তোমাদের নতুন আরেকটি বিষয়, ব্যবসায়ের ধারণা, আওতা বা পরিধি, এইটা সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে এগুলোর কিছু অংশ আলোচনা করেছি, যে অংশটুকু বাকি ছিল সেই অংশটুকু আজকে আবার আলোচনায় যাচ্ছি। আমি আবারও তোমাদেরকে আমার ক্লাসে, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিকী, প্রভাষক ব্যবস্থাপনা। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম শিল্প কি। শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ করে সেগুলো ব্যবহার উপযোগী করাই হচ্ছে, মানুষের ব্যবহার উপযোগী করাই হচ্ছে শিল্প। এটা আমি আলোচনা করেছি। তারপরে আজকে আবার যেহেতু নতুন করে ক্লাসে আসছি, আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বাণিজ্য হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য উৎপাদকের কাছ থেকে ক্রয় করে ভোক্তাদের নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় বৈধ অর্থনৈতিক কার্যবলীকেই বাণিজ্য বলে। আর প্রত্যক্ষ সেবা, যারা সরাসরি সেবা দিয়ে থাকেন সেই সমস্তগুলোকে প্রত্যক্ষ সেবা বলে। আজকে আমরা শিল্প আলোচনা করতেছি। শিল্পের বেশ কয়েকটি প্রকারভেদ আছে, আমরা সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। প্রাথমিক পর্যায়ে প্রাথমিক শিল্প, প্রাথমিক শিল্প বা প্রাথমিক পর্যায়ের শিল্প। প্রাথমিক শিল্প, প্রাথমিক শিল্প বা দ্বিতীয় পর্যায়ের এই প্রাথমিক পর্যায়ের শিল্পকে আবার আমরা কয়েক ভাগে ভাগ করতেছি, আমরা পরে আলোচনা করব। এটা হচ্ছে কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। আর দ্বিতীয় পর্যায়ের শিল্পের ভিতরে আছে, দ্বিতীয় পর্যায়ের শিল্পের প্রকারগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি। উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প। আমরা শিল্পের প্রকারভেদগুলো লিখে ফেলেছি। কৃষিজ শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। দ্বিতীয় পর্যায়ের শিল্প হচ্ছে উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প, সেবা শিল্প। কৃষি শিল্প কি? প্রাথমিক পর্যায়ে যে শিল্প, যে পণ্য সামগ্রী ব্যবহার হয়ে থাকে সেটাকে বলে প্রাথমিক শিল্প, এটাকে বলে প্রাথমিক পর্যায়। আর দ্বিতীয় পর্যায়ের যে পণ্যদ্রব্য উৎপাদন হয়ে থাকে সেটাকে বলে দ্বিতীয় পর্যায়ের শিল্প। প্রাথমিক শিল্পের ভিতরে আছে কৃষি শিল্প। কৃষি শিল্প বলতে ভূমি ব্যবহারের মাধ্যমে বা জমি ব্যবহারের মাধ্যমে আমরা যে পণ্যদ্রব্য উৎপাদন করে থাকি সেটাকে বলে কৃষি শিল্প। এটা একটা উদাহরণ আমরা দিতে পারি, যে ধান চাষ, পাট চাষ, গম চাষ, ইক্ষু চাষ, কলা চাষ, অর্থাৎ মানে সব ধরনের চাষাবাদের মাধ্যমে
যখন আমরা পণ্যদ্রব্য উৎপাদন করে থাকি তখন সেটাকে বলে কৃষি শিল্প। আর প্রজনন শিল্প উদ্ভিদ বা প্রাণীর থেকে যখন কোনো পণ্যদ্রব্য উৎপাদন করা হয় এবং এটা পরবর্তীতে আবার শিল্পে ব্যবহার হয় সেটাকে বলে প্রজনন শিল্প। প্রজনন শিল্প এটা একটা উদাহরণ হচ্ছে তোমার নার্সারি আছে, যেমন গাছের থেকে বাচ্চা হয় আবার সেটা শিল্পে ব্যবহার করা হতে থাকতে পারে। তারপরে হ্যাচারি আছে, তারপরে হচ্ছে পোলট্রি ফার্ম আছে। এইগুলো হচ্ছে এই প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত বা প্রজনন শিল্পের অন্তর্গত। এরপরে হচ্ছে আপনার নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প হচ্ছে যে প্রকৃতির যে সম্পদগুলো আছে, যেমন পানি আছে, মাটি আছে, বাতাস আছে, এগুলোর থেকে যে সম্পদগুলো আহরণ করা হয় সেটাই হচ্ছে এই নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত হচ্ছে যেমন প্রকৃতি থেকে আমরা বন থেকে, সুন্দরবন থেকে আমরা মধু সংগ্রহ করতে পারি, এটা হচ্ছে নিষ্কাশন শিল্প। তারপরে নদী থেকে আমরা ঝিনুক সংগ্রহ করতে পারি, ঝিনুকের মধ্যে থেকে আমরা মুক্তা সংগ্রহ করি, এটা হচ্ছে নিষ্কাশন শিল্প। তারপরে নদী বা সমুদ্র থেকে মাছ সংগ্রহ করতে পারি, এটা হচ্ছে নিষ্কাশন শিল্পের একটা উদাহরণ। তাহলে আমরা প্রাথমিক পর্যায়ের যে শিল্পগুলো, সেই শিল্পগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নিলাম। কৃষি শিল্প কি, প্রজনন শিল্প কি, নিষ্কাশন শিল্প কি। দ্বিতীয় পর্যায়ের শিল্পের ভিতর অন্তর্ভুক্ত রয়েছে উৎপাদন শিল্প, নির্মাণ শিল্প এবং সেবা শিল্প। উৎপাদন শিল্পকে এটাকে আবার আমরা আরেকটা নাম দেওয়া যায়, এটাকে বলে প্রস্তুত শিল্প। যে শিল্পে কোনো পণ্যদ্রব্য উৎপাদন করা হয় সেটাকে বলে প্রস্তুত শিল্প। যেমন একটা কারখানা বস্ত্র শিল্প আছে, সেখানে পণ্যদ্রব্য উৎপাদন করা হয়। তারপরে চিনি শিল্প আছে, সেখানে চিনি উৎপাদন করা হয়। পাট শিল্প আছে, সেই পাটের মাধ্যমে আবার বহু রকমের জিনিস, পাটের তলে আছে, ব্যাগ আছে, পাটের শোপিস আছে, পাটের জায়নামাজ আছে, পাটের ম্যাট আছে, অনেক জিনিস উৎপাদন করা সম্ভব হয়। তো এই ধরনের শিল্পকে বলা হয় উৎপাদন শিল্প বা প্রস্তুত শিল্প। এরপরে হচ্ছে নির্মাণ শিল্প। নির্মাণ শিল্প হচ্ছে যে এই শিল্পের মাধ্যমে, যে শিল্পের মাধ্যমে কোনো বৃহৎ কোনো কিছু নির্মাণ করা হয় বা তৈরি করা হয় সেটাকে বলে নির্মাণ শিল্প। যেমন বড় বিল্ডিং তৈরি, তারপর রাস্তাঘাট তৈরি, ব্রিজ তৈরি, কালভার্ট তৈরি, এগুলো বা বিশাল হাইওয়ে তৈরি, এগুলো হচ্ছে নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে সেবা শিল্প। মানুষের জীবন সহজ এবং আরামদায়ক করার জন্য যে শিল্প সেবা দিয়ে থাকে সেটাকে বলে সেবা শিল্প। যেমন ওয়াসা, ঢাকা শহরে মানুষকে তাদের চাহিদা মতো পানি সরবরাহ করে থাকে এই ওয়াসা। তারপর হচ্ছে বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ সমিতি আছে, ওয়াবদা আছে, তারা কি করে মানুষের বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তারপরে হচ্ছে গ্যাসের মাধ্যমে মানুষের বাসা বাড়িতে গ্যাস সরবরাহ করে থাকে, রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকে। এইগুলো হচ্ছে এই সেবা শিল্পের মধ্যে অন্তর্গত। তোমরা জানো যে বর্তমানে যে গরম, যে আমাদের দেশের যে তাপমাত্রা, অনেক তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই সময় যদি বিদ্যুৎ না থাকে তাহলে মানুষের জীবন হাহাকার হয়ে যায়, হাপিত্তেশ করে। তখন দেখা যাচ্ছে যে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যায়। আর এই মানুষের, আমরা এই সেবা শিল্পের কথা বলছিলাম, সেইখানে আরও বেশ কিছু উদাহরণ আছে। যেমন মোবাইল ফোন কোম্পানি আছে, টেলিফোন আছে, মুঠোফোন আছে। এখন ফোন কোম্পানিগুলো আমাদেরকে যে সেবা দিচ্ছে সেটাও কিন্তু এই সেবা কোম্পানির মধ্যে পড়ছে। যেমন আমরা যে অনলাইনে ক্লাস নিচ্ছি, এই যে বিশাল আমাদের ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসের আওতায় নিয়ে আসছি, এটাও একটা সেবার মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে হাসপাতাল আছে, ক্লিনিক আছে, পরিবহন আছে, এগুলো সবই এই সেবা শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা এখন এই শিল্পের যে আওতা, শিল্পের যে বিস্তৃতি, শিল্পের যে পরিধি, সেই পরিধি আমরা আলোচনা করলাম। অর্থাৎ শিল্প কত দূর পর্যন্ত বিস্তৃত সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা শেষ করেছি।
এখন আমরা আলোচনায় যাব বাণিজ্য। আমরা এখানে একটু মুছে ফেলি, কারণ না মুছতে পারলে আমাদের বোর্ডে জায়গা হবে না, সেই জন্য আমরা এটাকে মুছে ফেলি। এরপরে হচ্ছে আমরা বাণিজ্যের যে পার্থক্য, এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এক নম্বর হচ্ছে যে পণ্য বিনিময়, পণ্য বিনিময় ক্রয় বিক্রি, সহায়ক কার্য, সহায়ক কার্য। আমরা যখন এই ব্যবসায়ের সমীকরণটি আলোচনা করেছিলাম, সেইখানে সহায়ক কার্যগুলি সম্পর্কে আলোচনা করেছিলাম। সহায়ক কার্যগুলিগুলো কী কী? ব্যবসায় বাণিজ্য করতে গেলে আমাদের সহায়ক বেশ কিছু কার্যগুলি থাকে, যেগুলো এই ব্যবসা এবং বাণিজ্যের মধ্যে অন্তর্ভুক্ত। সহায়ক কার্যগুলির মধ্যে যখন পণ্য বা সেবা সামগ্রী যখন আমরা উৎপাদনকারীর নিকট থেকে বা ক্রেতার কাছ থেকে ক্রয় করে ভোক্তাদের নিকট পৌঁছাই, সেই পৌঁছানো পর্যন্ত মাঝখানে বেশ কিছু বাধা থাকে, বেশ কিছু সমস্যা থাকে। সেই সমস্যাগুলো এই সহায়ক কার্যগুলির মাধ্যমে আমরা প্রকাশ করি। অর্থাৎ এই সহায়ক কিছু কার্যগুলির মাধ্যমেই আমরা সেই কাজগুলো সম্পাদন করে থাকি। এই পণ্য বিনিময়কে আবার আমরা দুটি ভাগে বিভক্ত করতে পারি। এটা হচ্ছে আভ্যন্তরীণ পণ্য বিনিময়, আভ্যন্তরীণ পণ্য বিনিময় আর হচ্ছে বৈদেশিক পণ্য আভ্যন্তরীণ পণ্য বিনিময় হচ্ছে যখন একটি স্বাধীন দেশের মধ্যে পণ্যের ক্রয় বিক্রয় করা হয় বা বিনিময় করা হয়, তখন সেটাকে বলে আভ্যন্তরীণ পণ্য বিনিময়। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে যদি পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় হয়ে থাকে, তখন এটাকে বলি আমরা আভ্যন্তরীণ পণ্য বিনিময়। যখন একটি নির্দিষ্ট দেশের বাইরে অন্য দেশের সাথে যদি পণ্য বিনিময় করা হয় বা ক্রয় বিক্রয় করা হয়, তখন সেটাকে বলে বৈদেশিক পণ্য বিনিময়। এই আভ্যন্তরীণ পণ্য বিনিময়কে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পাইকারি, আর হচ্ছে খুচরা। আভ্যন্তরীণ পণ্য বিনিময় বলেছি যে একটা নির্দিষ্ট দেশের ভিতরে বা একটা স্বাধীন দেশের ভিতরে যখন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় বা বিনিময় হয়ে থাকে, তখন সেটাকে আভ্যন্তরীণ পণ্য বিনিময় বলে। এর মধ্যে হচ্ছে পাইকারি বিক্রেতা হচ্ছে যখন উৎপাদনকারী বা যারা আমদানিকারক আছে তাদের কাছ থেকে পণ্য ক্রয় করে আবার বিক্রয়ের উদ্দেশ্যে বা খুচরা বিক্রয়ের কাছে বিক্রয় করে, খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে, তখন সেটাকে বলে পাইকারি ব্যবসা। অর্থাৎ বেশি পরিমাণে ক্রয় করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছাবে না, জাস্ট খুচরা বিক্রেতার কাছে আবার সেটাকে বিক্রয় করবে। অর্থাৎ বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য দ্রব্য ক্রয় করে নিয়ে আসবে, তখন সেটাকে বলে পাইকারি ব্যবসা। অর্থাৎ আমরা কি বুঝলাম এখান থেকে বুঝলাম যে উৎপাদনকারী বা আমদানিকারকের কাছ থেকে পণ্য দ্রব্য কিনে নিয়ে এসে সেগুলো খুচরা বিক্রেতাদের নিকট বিক্রয় করবে।
এরা অনেক সময় মানে মধ্যস্থ সত্ত্বভোগকারী হিসেবে কাজ করে থাকে। এরা বহুল পরিমাণে পণ্যদ্রব্য কিনে নিয়ে আসে, ক্রয় করে নিয়ে আসে এবং খুচরা বিক্রেতাদের কাছে পরবর্তীতে বিক্রয় করে। এটাকে বলে পাইকারি পণ্য বিনিময়। আর খুচরা পণ্য বিনিময় হচ্ছে যখন পাইকারি কারকদের নিকট থেকে পণ্যদ্রব্য কিনে নিয়ে এসে চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় করা হয়, তখন সেটাকে বলে খুচরা পণ্য বিনিময়। অর্থাৎ ক্রেতা সবসময় ভোক্তারি নাও হতে পারে, ক্রেতা বিক্রয়ের উদ্দেশ্যে আবার পণ্যদ্রব্য ক্রয় করতে পারে। যখন আমরা খুচরা ব্যবসায়ী তখনই বলবো যখন সে সেটা চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় করবে। আমদানিকারক বা পাইকারি বিক্রেতার নিকট থেকে ক্রয় করে সেটা চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় করবে বা ভোক্তার নিকট বিক্রয় করবে, তখন সেটাকে বলে খুচরা পণ্য বিনিময়। আচ্ছা, আমরা এই বৈদেশিক বাণিজ্য এখন আলোচনা করব। আমরা প্রথমেই একবার বৈদেশিক বাণিজ্য আলোচনা করেছি। যখন একটি দেশের বাইরে অন্য দেশের সাথে বা একাধিক দেশের সাথে পণ্যদ্রব্য বিনিময় করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, তখন সেটাকে বলে বৈদেশিক পণ্য বিনিময়। এই বৈদেশিক পণ্য বিনিময়টাকেও আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে আমদানি, 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 রপ্তানি, পুনরপ্তানি এবং আরেকটা হচ্ছে অন্ট্রাপো। আমদানি হচ্ছে পণ্য বিক্রির উদ্দেশ্যে যখন অন্য দেশ থেকে পণ্য ক্রয় করে নিয়ে আসা হয়, সেটাকে বলে আমদানি। এটা একটা উদাহরণ হচ্ছে যখন আমি পণ্য বিক্রয় করব, সেই পণ্যটা আমাকে মানে বিদেশ থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে। সে বিদেশ থেকে ক্রয় করে আমার উদ্দেশ্য হচ্ছে যে ওই পণ্যটা আবার বিক্রি করব এবং ওই পণ্যটা আমাকে বিদেশ থেকে কিনে নিয়ে আসতে হবে। সেটাই হচ্ছে যে অন্য দেশ থেকে বা বিদেশ থেকে বা বিদেশি কোনো ক্রেতার নিকট থেকে পণ্য কিনে নিয়ে এসে যখন আমি আবার সেটাকে বিক্রয় করবো, তখন সেটাকে বলা হয় আমদানি। এটা একটা উদাহরণ দিতে পারি আমরা। যেমন আমরা এই যে এখন বর্তমানে প্রায় প্রত্যেকের হাতেই মোবাইল, এই মোবাইল ফোনগুলো বেশ কোনো না কোনো অন্য দেশের তৈরি, যেমন চায়নার তৈরি আছে, ফিনল্যান্ডের তৈরি আছে, তারপরে হংকংয়ের আছে। এগুলো অনেক দেশেই তৈরি হয়ে থাকে। এই দেশ থেকে বহুল পরিমাণে কী করি আমরা এগুলো ক্রয় করে নিয়ে আসি এবং এগুলো বাংলাদেশের বাজারে বিক্রয় করি। এটাই হচ্ছে আমদানি। আর রপ্তানি হচ্ছে দেশের চাহিদা মিটিয়ে যখন আমরা দ্রব্য বিদেশি অন্য দেশে বিক্রেতার নিকট বিক্রয় করি, তখন সেটাকে বলি আমরা রপ্তানি। অর্থাৎ দেশের সীমা পেরিয়ে যখন আমরা বহির্বিশ্বের সাথে বিক্রয় করি কোনো পণ্য বা দ্রব্য বা সেবা, তখন সেটাকে বলে আমরা রপ্তানি। পুনরপ্তানি হচ্ছে অন্য দেশ থেকে পণ্য দ্রব্য ক্রয় করে নিয়ে এসে সেগুলোর রূপগত পরিবর্তন করে বা না করে আমরা যদি আবার সেই পণ্যটা আবার অন্য দেশে মানে বিক্রয় করি, তখন সেটাকে বলে পুনরপ্তানি। অর্থাৎ আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন মায়ানমারে প্রচুর শুটকি পাওয়া যায়। এই মায়ানমার থেকে যদি আমরা প্রচুর শুটকি কিনে নিয়ে আসি, আবার সেই শুটকিটা কী করি, এর কোনো রূপগত পরিবর্তন ছাড়াই বা রূপগত পরিবর্তন করে আমরা যদি ওইটা আবার ইংল্যান্ডে বিক্রি করি, তো সেটা হবে পুনরপ্তানি। অথবা আমরা এটাও বলতে পারি যে চীন থেকে এই কাপড়ের বা আমরা পণ্যদ্রব্য বা কাপড় তৈরি সামগ্রী কিনে নিয়ে আসতে পারি, সেগুলো আবার রূপগত পরিবর্তন করতে পারি, সেটা আবার ইউরোপের বাজারে বিক্রয় করতে পারি। এটা হচ্ছে পুনরপ্তানি। আর অন্ট্রাপোটা হচ্ছে এটা এমন একটা ধারণা যে বিদেশ থেকে পণ্যদ্রব্য কিনে নিয়ে এসে সেটার কোনোরকম পরিবর্তন না করে আবার সরাসরি যদি আমরা অন্য দেশে বিক্রয় করি বা অন্য দেশে পাঠাই, তখন সেটাকে বলি অন্ট্রাপো। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে ওই পণ্যটার আমরা পরিবর্তন করতে পারবো শুধুমাত্র 5%, এর উপরে আমরা ওইটা পরিবর্তন করতে পারবো না।
তো আমাদের আমরা বৈদেশিক পণ্য বিনিময় সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। বৈদেশিক পণ্য বিনিময় হচ্ছে প্রথমে আমদানি, তারপরে রপ্তানি, পুনরপ্তানি, অনচাপক। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়ে তোমাদেরকে আমি সুস্পষ্ট ধারণা দিয়েছি, ক্লিয়ার ধারণা দিয়েছি। আশা করি তোমরা এটা সম্পর্কে বুঝতে পারবে। তারপরেও আমি আরেকটু বিষয় একটু অ্যাড করতে চাচ্ছি যে আমদানি হতে হলে অবশ্যই সেটা বিদেশ থেকে আসতে হবে। এটা দেশের মধ্যে যদি কোনো আমরা ক্রয় বিক্রয় করে থাকি সেটা কিন্তু আমদানি হবে না, সেটা হবে আভ্যন্তরীণ পণ্য বিনিময়। আর রপ্তানি হইতে গেলে সেটা অবশ্যই বিদেশে রপ্তানি করতে হবে। এখন দূরত্ব বিবেচনা করতে হবে না। যেমন আমাদের এই কুমিল্লা থেকে যদি আমরা কোনো পণ্যদ্রব্য দিনাজপুরে পাঠাই, দিনাজপুর এখানে 400 কিলোমিটার দূরত্ব, তবু এটা রপ্তানি নয়, কারণ এটা আভ্যন্তরীণ পণ্য বিনিময়। আবার এই কুমিল্লা থেকে যদি আমরা পণ্যদ্রব্য এই ত্রিপুরা রাজ্যে পাঠাই, এদিক থেকে খুব কাছে আমরা জানি এই ত্রিপুরা অঞ্চলটা কিলোমিটারের দিক থেকে কম হবে, তারপরে ওইটা রপ্তানি হবে, কারণ এটা হচ্ছে আমাদের এই নির্দিষ্ট একটা দেশের ভূখণ্ড পেরিয়ে অন্য একটি দেশে আমরা পণ্য সামগ্রী বিক্রয় করতেছি, তাই এটা রপ্তানি। তো আমরা পণ্য বিনিময়ের কাজ আলোচনা শেষ করেছি। আমরা এখন পণ্য বিনিময় সহায়ক কার্যগুলি আলোচনা করব। বোর্ডের জায়গা হচ্ছে না বিদায় আমরা এগুলো মিশিয়ে দিচ্ছি, এগুলো থাকতে পারলে ভালো হতো। এটা হচ্ছে সহায়ক কার্যগুলি। পণ্য বিনিময় সহায়ক কার্যগুলির ভিতরে আমরা এখানে বেশ কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। এগুলো হচ্ছে ব্যাংক, বীমা, তারপরে হচ্ছে পরিবহন, গুদামজাতকরণ, তারপরে হচ্ছে বিজ্ঞাপন, আর হচ্ছে যোগাযোগ। আমরা জানি যে ব্যবসায় বাণিজ্য পরিচালনার মূল হাতিয়ার হচ্ছে অর্থ। একটা ইঞ্জিনের যেমন তেল হচ্ছে তার জ্বালানি, আমরা জানি যে ব্যবসায় বা বাণিজ্যের জ্বালানি হচ্ছে বা চালিকা শক্তি হচ্ছে এই অর্থ। অর্থ ছাড়া ব্যবসায় বাণিজ্য কখনোই সফল হতে পারে না। সেটা যে কোনো উৎস হতে সংগ্রহ করতে হবে, পরিবারের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে, বা নিজের মূলধন, অথবা এগুলো সম্ভব না হলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান আছে সেগুলোর কাছ থেকে, ব্যাংক আছে সেই কাছ থেকে আমাদের অর্থ সংগ্রহ করতে হবে। অর্থাৎ ব্যবসায়ের চালিকা শক্তি হচ্ছে ব্যাংক, অর্থাৎ অর্থ আমরা কোথায় পাবো? সেই অর্থ আমরা ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করতে পারি। ব্যাংকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে আমরা ব্যবসা বাণিজ্যকে পরিচালনা করতে পারি। সেই জন্য এই ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ব্যাংকের মাধ্যমে ব্যবসায়ের আমরা কি করতে পারি? ব্যবসায়ের যে অর্থগত বাধা আছে সেটা আমরা দূর করতে পারি। অর্থগত বাধা দূর করতে পারি। আমরা প্রথমেই আলোচনা করেছিলাম, ব্যবসায়ের ক্ষেত্রে আলোচনা করেছি, বাণিজ্যের ক্ষেত্রে আলোচনা করেছি যে পণ্যদ্রব্য চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় বৈধ অর্থনৈতিক কার্যগুলির মধ্যে এই সমস্ত কার্যগুলি একটা আছে যে এই কাজগুলোকে আমাদের করতে হবে। এই সমস্ত বাধা আমাদেরকে আসতে পারে, এই বাধাগুলোকে আমাদেরকে ওভারকাম করতে হবে, বা এই বাধাগুলো ওভারকাম করে ভোক্তাদের নিকট আমাদের পণ্য সামগ্রী পৌঁছে দিতে হবে। এই অর্থগত বাধা দূর করবে কে? ব্যাংক। এরপরে হচ্ছে বীমা। বীমা কি? বীমার সংজ্ঞাটা হচ্ছে এরকম: মানুষের জীবন এবং সম্পদ সর্বদাই ঝুঁকি এবং অনিশ্চয়তা দ্বারা
বিদ্যমান। এই ঝুঁকি এবং অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পাওয়ার প্রতিরক্ষামূলক ব্যবস্থাই হচ্ছে বীমা। যেহেতু আমরা এখানে জীবন বীমা নিয়ে আলোচনা করতেছি না, সেখানে জীবনের কথাটা বাদ দিলাম। বীমা হচ্ছে যে আমাদের পণ্য সামগ্রী যখনই আমরা এক স্থান থেকে অন্য স্থানে নিতে যাব বা আমরা এক জায়গায় রাখি না কেন, সেই পণ্য সামগ্রীগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করতে হয়? বীমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হইতে হয়, অর্থাৎ বীমা করতে হয়। বীমা করা থাকলে যদি একটা পণ্যের আমরা বীমা করে থাকি, তাহলে সেই পণ্যটা বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হলে বীমা কোম্পানি সেটার আর্থিক ক্ষতি পূরণ করে বা পুষিয়ে দেয়। বীমা ছাড়া ব্যবসায় বাণিজ্য পরিচালনা করতে গেলে যদি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে যায়, পণ্যের ক্ষতির মাধ্যমে যদি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে যায়, তাহলে আমরা সেটা কভারেজ দিতে পারবো না। আমি একটা উদাহরণ দিই এইভাবে, যে রাজশাহী থেকে এক ট্রাক চিনি নিয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রতিমধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টে সেই ট্রাকখানি নদীর মধ্যে পড়ে গেল। নদীতে পড়ে গেলে সেই ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিনি কী হবে? পানির সাথে মিশে যাবে। আমরা আর ওই চিনি নদী থেকে যে তুলে নিয়ে আসবো, সেটার কোনো আর সুযোগ থাকবে না। এই অবস্থায় ওই ট্রাকের পণ্য যদি বা ওই চিনি যদি বীমা কোম্পানির সাথে আমাদের বীমা করা হয়ে থাকে, চুক্তিবদ্ধ হয়ে থাকে, তাহলে বীমা কোম্পানি কি করবে? এই ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান করবে। সেই ক্ষতিপূরণের মাধ্যমে একজন ব্যবসায়ী তার ক্ষতি পুষিয়ে নিতে পারে এবং তার আবার ব্যবসা শুরু করতে পারে। কিন্তু তার যদি আর এই ধরনের ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো সুযোগ না থাকলে, তাহলে তার ব্যবসাটাই বন্ধ হয়ে যেতে পারে। তাই এই ঝুঁকির থেকে কি করে নিরাপত্তা দিচ্ছে? কে দিচ্ছে? বীমা। তাহলে আমরা বলতে পারি বীমা কি করছে? আমাদের ঝুঁকিগত বাধা দূর করতেছে। ঝুঁকিগত বাধা দূর করে। এরপরে হচ্ছে পরিবহন। পরিবহন হচ্ছে মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার একটা মাধ্যমই হচ্ছে পরিবহন। আমরা জানি যে পরিবহনের মাধ্যমে পণ্য, দ্রব্য বা সেবা এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করা হয়। আবার আমরা এটাও জানি যে পণ্য, দ্রব্য বা সেবা সামগ্রী একটা নির্দিষ্ট অঞ্চলে উৎপাদন হলেও সেই পণ্য বা সেবা সামগ্রী কিন্তু একটা দেশের সকল জনসাধারণ বা আপাময় জনসাধারণ কিন্তু সেটা ভোগ করে। কিন্তু সেই ভোগ করার জন্য কি করতে হবে? যে অঞ্চলে পণ্য বা সেবা সামগ্রী নেই, সেই অঞ্চলে যে অঞ্চল থেকে উৎপাদন হয়, সেই অঞ্চল থেকে ওই অঞ্চলে কি করতে হবে? সরবরাহ করতে হবে। সেই সরবরাহের জন্য কি করতে হবে? ওই অঞ্চল থেকে পণ্য সামগ্রী পরিবহনের মাধ্যমে নিয়ে আসতে হবে। আমরা একটু উদাহরণ দিতে পারি, যেমন এই কুমিল্লার বাজারে বেশিরভাগ পাওয়া যায় যে মিনিকেট চাল। সেই মিনিকেট চাল, পাইজাম চাল, মিনিকেট হালিম, সুমন বা সিরাজ, আমরা যেটাই বলি না কেন, এই চালগুলো কিন্তু এই অঞ্চলে উৎপাদিত হয় না। এই চালগুলো কি করতে হয়? কুষ্টিয়া বা দিনাজপুর অঞ্চল থেকে নিয়ে আসতে হয়, বগুড়া অঞ্চল থেকে নিয়ে আসতে হয়। বগুড়া অঞ্চল থেকে সেই পণ্য সামগ্রী নিয়ে এসে এই কুমিল্লা অঞ্চলে সরবরাহ করা হয়ে থাকে এবং এটা কিসের মাধ্যমে হয়ে থাকে? পরিবহনের মাধ্যমে হয়ে থাকে। পরিবহনে এই কাজটি করে বিধায় সে কি করে? স্থানগত বাধা দূর করতে পারে বা স্থানগত বাধা দূর করে। তারপরে আমরা গুদামজাতকরণ বলবো, যে পণ্য সামগ্রী যখন তার মানে ক্ষতিগ্রস্ততার হাত থেকে রেখে দেওয়া হয়, মজুত রাখা হয়, তখন সেটা কি বলে? গুদামজাতকরণ। আমরা জানি যে একটা নির্দিষ্ট সময়ে পণ্যের চাহিদা বৃদ্ধি পেতে থাকে বা ওই সময় সরবরাহ না থাকলে পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। যেমন আমরা এখন দেখতেছি পণ্যের বাজারে আলুর চাহিদা বর্তমানে অনেক বৃদ্ধি পেয়েছে, পেঁয়াজের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 1 কেজি পেঁয়াজ যেখানে 20 টাকা ছিল, সেখানে 1 কেজি পেঁয়াজ এখন 85 টাকা, 90 টাকা, কোনো জায়গায় 100 টাকা। যেখানে মৌসুমের সময় 1 কেজি আলুর দাম 10 টাকা 15 টাকা থাকে, এখন সেই আলুর দাম এখন 60 টাকা 50 টাকা। অর্থাৎ মৌসুমের সময় পেঁয়াজ বা আলুর দাম বা অন্যান্য সবজির দাম বা অন্যান্য পণ্য সামগ্রীর দাম
কম থাকে, কিন্তু পরবর্তীতে যে সময় মৌসুম থাকে না সেই সময় তার চাহিদা থাকে এবং এই পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে যায়। সেই সময় সংরক্ষণের জন্য, মানে সেই সময় মানুষের হাতে পণ্যদ্রব্য সেবা সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, পণ্য সামগ্রীগুলোকে গুদামজাতকরণ করতে হয়। আমরা যদি গুদামজাতকরণ না করি তাহলে সেই পণ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রীকে ওই পর্যন্ত আমরা রাখতে পারবো না, পচে নষ্ট হয়ে যাবে। যখনই কোনো পণ্য দ্রব্য ওই নির্দিষ্ট সময়ের জন্য বা চাহিদা অনুযায়ী ক্রেতাদের মধ্যে সরবরাহ করা হবে, সেই জন্য রেখে দেওয়া হয়। এই রেখে দেওয়ার কাজটাকে বলে আমরা গুদামজাতকরণ। আমরা গুদামের মাধ্যমে সেটা রাখতে পারি। এই যে তোমাদের কাছে এটা অনেকেরই কাছে পরিচিত যে কোল্ড স্টোরেজ, তোমরা যদি এদিকে রাস্তার ধার দিয়ে যাও দেখো যে অমুক কোল্ড স্টোরেজ, অমুক কোল্ড স্টোরেজ, অর্থাৎ এই কোল্ড স্টোরেজগুলোকে, এই পণ্যদ্রব্যগুলোকে কি করা হয়েছে, হিমায়িত করা হয়েছে, বা পণ্যদ্রব্যকে যেন নষ্ট না হয় সেইভাবে গুদামজাতকরণ হয়েছে আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে। তো আমরা গুদামজাতকরণের মাধ্যমে কি হয়, আমাদের সময়গত বাধা সময় বা কালগত বাধা, সময় বা কালগত বাধা আমরা দূর করতে পারি, সময়গত বাধা বা কালগত বাধা, অর্থাৎ এই যে সময়টাতে আমাদের পণ্য সামগ্রী উৎপাদিত হয়েছে আমরা সেই সময় ব্যবহার না করে ভবিষ্যতের প্রয়োজনে আমরা সেটা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে আমাদের বিজ্ঞাপন। বিজ্ঞাপন কি, এটা একটা সহজ, এখন আমরা আলোচনা করব বিজ্ঞাপন। বিজ্ঞাপন কি এটা তোমরা অনেকেই জানো, কিন্তু বিজ্ঞাপন হচ্ছে কোনো পণ্য সম্পর্কে বা কোনো সেবা সামগ্রী সম্পর্কে একসাথে বহু লোককে জানানোর প্রক্রিয়াই হচ্ছে বিজ্ঞাপন। যেমন আমরা যখন টেলিভিশনের চ্যানেল ওপেন করি তখন একটা বিজ্ঞাপন হয়, এই টেলিভিশন যারা তখন দেখতেছেন সারা বিশ্বে, তখন ওই পণ্যটা সম্পর্কে তাদের ধারণা হয়। এটা হচ্ছে একসাথে বহু লোককে জানানোর একটা মাধ্যম বা কৌশল। বিজ্ঞাপন কেন দেওয়া হয়? বিজ্ঞাপন দেওয়া হয় ওই পণ্যটা সম্পর্কে ক্রেতাদের মধ্যে পরিচিতির জন্য। ক্রেতা কি করে, ওই পণ্যটা সম্পর্কে জানে, অবগত হয়, ধারণা লাভ করে। তারপরে আরও একটা বিজ্ঞাপন মানে কেন দেওয়া হয়, সেটা হচ্ছে তাদেরকে পরিচিত করে ওই পণ্যটা ক্রয়ে ক্রেতা সাধারণ, কি সম্ভাব্য ক্রেতা সাধারণ যারা আছে, যারা পটেনশিয়াল ক্রেতা সাধারণ আছে, ওই ক্রেতা সাধারণকে আকৃষ্ট করার জন্য এবং পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার জন্য এই বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। সাধারণত আমরা বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখি আকর্ষণীয় বিজ্ঞাপন দেওয়া থাকে। পণ্য যাই হোক না কেন, মূরক তাদের আকর্ষণীয়, দেখলেই ক্রেতা সাধারণ কিনতে চায়। যেমন ভিতরে কি আছে না আছে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে দৃষ্টিনন্দন, দৃষ্টিগ্রাহ্য, দেখলেই মানুষের মন ভুলে যায়। এইভাবে মানুষ ওই পণ্যটা সম্পর্কে আকৃষ্ট হয়। এবং আমরা অনেক সময় লক্ষ্য করি যে যারা সুন্দরী, রূপসী, তাদেরকে দিয়ে এই বিজ্ঞাপনগুলো করানো হয়ে থাকে। যেমন আমরা একটা লাক্সের বিজ্ঞাপনের কথা বলি না কেন, সেটা হচ্ছে ভারতের সুন্দরী ক্যাটরিনা কাইফ, এর আগে আরও অন্যান্য বিশ্ব সুন্দরী তারা এই লাক্সের বিজ্ঞাপনগুলো করিয়ে থাকে। আমরা আরও বিজ্ঞাপন দেখি না কেন, সেখানে যেমন এই ফেয়ার অ্যান্ড লাভলি, আমরা দেখি যে ফেয়ার অ্যান্ড লাভলি মাকে 7 দিনে সে অনেক কিছু হয়ে যায়, ফর্সা হয়ে যায়, ত্বক ফর্সা করে ফেলে, ভাইবা উঠে যায়, দেখা যাচ্ছে যে চাকরি হয়ে যায়। এই বিজ্ঞাপনে এই মানুষকে কী করে, এই পণ্যটার সম্পর্কে এমনভাবে আকৃষ্ট করে যাতে সে ওই পণ্যটা ক্রয় করতে উদ্বুদ্ধ হয়ে যায়। এটাই হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্য। তো বিজ্ঞাপনের মাধ্যমে আসলে মূলত কাজ হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে ওই পণ্য সম্পর্কে ক্রেতাকে ধারণা দেওয়া, ওই পণ্য সম্পর্কে ক্রেতা যেন জ্ঞান লাভ করতে পারে, ওই পণ্যটা কিভাবে ক্রেতা ব্যবহার করবে সেটা সম্পর্কে যেন ক্রেতার জ্ঞান লাভ হয়, সেই জন্যই মূলত বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। কোনো কোনো বিজ্ঞাপন আছে, যেমন বিদেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে একটা পণ্য সম্পর্কে যখন তারা মার্কেটে ওপেন করে বা মার্কেটে ছাড়ে, তখন ওই পণ্যটা কিভাবে ব্যবহার করতে হবে একেবারে প্রথম সেট আপ থেকে শুরু করে একবারে ব্যবহার পর্যন্ত তারা প্রত্যেকটা বিষয় বিজ্ঞাপনের মাধ্যমে উল্লেখ করে দেয়, যাতে ক্রেতা সাধারণে সহজেই ওই পণ্যটা সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, ধারণা লাভ করতে পারে। তাহলে বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের কি হলো, জ্ঞানগত বাধা দূর করতে পারি। জ্ঞানগত বাধা দূর হয়। আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। যোগাযোগ। বর্তমান আধুনিক বিশ্বে
যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যোগাযোগের মাধ্যমে কোনো বিষয়ে সহজেই বা নিমিষেই এক স্থান থেকে অন্য স্থানে পণ্যের বাজার সম্পর্কে ধারণা লাভ করা যায়। এই বিশ্ব বাজারে দেখা যাচ্ছে, তোমরা জানো যে স্বর্ণের দাম হঠাৎ উঠানামা করছে। একদিন 2000 বাড়ছে তো আরেকদিন 1000 কমেছে, বা আরেকদিন 3000 টাকা কমে গেছে। এই যে বিশ্বব্যাপী যে বাজার, আন্তর্জাতিক যে বাজার, এই আন্তর্জাতিক বাজারে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বা একজন ক্রেতাকে এই বাজার সম্পর্কে ধারণা লাভ করতে হলে অবশ্যই যোগাযোগের দরকার আছে। যোগাযোগের মাধ্যমে একজন ক্রেতা বা একজন বিক্রেতা বা একজন ব্যবসায়ী বা একজন উৎপাদনকারী কি করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানের সংবাদ সহজেই ধারণা লাভ করতে পারে এবং নিজেদেরকে এই পণ্য সম্পর্কে নিজেরা ধারণা লাভের মাধ্যমে নিজেদেরকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। বা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এই বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা আছে তারা অনলাইনে যোগাযোগ করতেছে বা মিটিং করতেছে, জুম মিটিং করতেছে, বা তোমার কনফারেন্স করতেছে, ভিডিও কনফারেন্স করতেছে, তারপরে টেলিকাস্টিং করতেছে। এগুলো কিন্তু এই যোগাযোগের মাধ্যমে সম্ভব। যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত না হয় তাহলে মানুষ কি করতে পারে না, তাদেরকে আপগ্রেডি বা আধুনিক হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারে। আর শেষ একটা উদাহরণ হচ্ছে যে এই যে আমরা মোবাইল যোগাযোগের মাধ্যমে কিন্তু তোমাদের কাছে আমাদের ক্লাসটিগুলো পৌঁছে দিতে পারতেছি। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য। আশা করি তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারবে। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবা। আমি তোমাদেরকে আমার মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বরটি দিয়ে দিচ্ছি 01878080235। এই মোবাইলের নম্বরে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা, যোগাযোগ করতে পারবা। আর তোমরা এই ইউটিউব চ্যানেলে এটা দেখবা, ইউটিউব চ্যানেলে দেখবা আবু বকর সিদ্দিকী, আবু বকর সিদ্দিকী আলসার। এই চ্যানেলে গিয়ে তোমরা সার্চ দিলে এই আবু বকর সিদ্দিকী আলসাদিক চলে আসবে। সেখানে গিয়ে আমার এই ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আরও যারা আমি যখনই নতুন ক্লাস আপলোড করব তখনই যদি তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে রাখো তাহলে সাথে সাথে তোমাদের ওইখানে ক্লাস চলে যাবে, তোমরা সেখানে দেখতে পাবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।